এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজনীতিক নাজমুল হাসান। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন নাজমুল ভাই? জি, ভালো আছি। ভালো আছেন। আমাদের আর কয়েকদিন পরেই শারদীয়া দুর্গা উৎসব। আমরা জানি যে এবারে শারদীয়া দুর্গা উৎসবকে আরও বেশি সুন্দর এবং নিরাপদ করবার জন্যে সর্বস্তরে একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আমরা মনে করি সনাতন সম্প্রদায়ের মানুষের এই উৎসবটি আরও সুন্দর হবে। তো আপনার এলাকায় সনাতন ধর্মীদের যে দুর্গা উৎসব, সেটিকে আপনারা কিভাবে সহযোগিতা দিচ্ছেন? সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ হলো আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশে যে সনাতন ধর্মাবলম্বীরা আছেন, তারা আমাদের এই দেশের মাটি ও মানুষের সন্তান। তাদের স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান কম ছিল না এবং তাদের সাথে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। এবং তাদের একটি বড় উৎসব হচ্ছিল শারদীয় দুর্গা উৎসব। এই উৎসবটি যাতে নির্বিঘ্নে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা পালন করতে পারে, সেদিকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। বিশেষ করে যে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রশাসন যেটি আছে, আমাদের রাষ্ট্রীয় প্রশাসন তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেকটা মণ্ডপে যাতে পর্যাপ্ত টহল পুলিশ থাকে এবং সিসি ক্যামেরা থাকে এবং যাতে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে তাদের পূজা উৎসবটা পালন করতে পারে, সেদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর আমার যেটা বলেছেন যে আমার এলাকায় হিন্দু অধ্যুষিত এলাকা নেত্রকোনা জেলা, আমার কেন্দ্র আটপাড়া, আমার দুটি থানা নিয়ে একটি নেত্রকোনা 3 আসন। সেখানে আমি একটা রাজনীতিক হিসাবে আমি বরাবরই এই সনাতন ধর্মাবলম্বীদের এই পূজা উৎসবে আমি যে নিজে উপস্থিত থেকে আমার লোকজনদের সাথে নিয়ে আমি যাতে নিরাপত্তা কোনো ঘাটতি না হয়, সেদিকে আমি সবসময় চেষ্টা করি, এবারও করব। এবং আমার এলাকার সনাতন ধর্মাবলম্বীরা তারা সুন্দরভাবে তাদের উৎসব পালন করে, কখনই কোনো ব্যত্যয় ঘটে না, এবারও তা ঘটবে না ইনশাল্লাহ। আমরা তাই চাই যে আমরা যেন সুন্দরভাবে আমাদের সনাতন ধর্মের মানুষ এই উৎসবটি উদযাপন করতে পারে। আরেকটি হচ্ছে যে আপনি জানেন যে সম্প্রতিকালে আমাদের ইউটিউব, ফেসবুক এবং টেলিভিশনের কল্যাণে বিদেশি সংস্কৃতির একটা আগ্রাসন আছে, অপসংস্কৃতি, যেটা আমাদের কোমলমতি সুন্দর শিক্ষার্থীদের, ছেলে মেয়েদের তাদেরকে অন্য পথে ধাবিত করে। এই জায়গা থেকে আমরা আমাদের সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য আমরা কি করতে পারি? সুস্থ সংস্কৃতি আমাদের বাঙালির সংস্কৃতি বিকাশে একটি গুরুত্বপূর্ণ দিক। তো আমাদের দেশে বিদেশি সংস্কৃতির আগ্রাসনে আমরা আমাদের কর্মবতী শিশুরা বা আমাদের যুব সমাজ প্রায় ধ্বংস হতে চলেছে। এদিক থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে আসলে আমাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যকে আমাদের ভেতরে লালন করতে হবে, আমাদের শ্রদ্ধাবোধ জাগাতে হবে, বাড়াতে হবে এবং আমাদের মিডিয়াতে আমাদের সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যকে তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান আমাদের সাজাতে হবে এবং বিদেশি সংস্কৃতির যে ইতিবাচক দিকগুলো আছে সেগুলো আমাদের গ্রহণ করতে হবে এবং নেতিবাচক দিকগুলোকে চিহ্নিত করে এগুলো বর্জন করে এবং ভালো দিকগুলোকে আমাদের সংস্কৃতির সাথে মিশ্রিত করে একটি নতুন ও উন্নত একটি সংস্কৃতি রূপ দিতে হবে এবং এর মাধ্যমে একটি সংস্কৃতির একটি সেতুবন্ধন রচনা হবে আমি মনে করি। খুবই অসাধারণ কথা বলেছেন। আপনি লক্ষ্য করেছেন যে আমাদের অর্থনীতি এবং সংস্কৃতি পারস্পরিক খুব সম্পর্কযুক্ত। তো সাম্প্রতিককালে আমাদের অনেক তরুণ এবং বেকার যুব সমাজ একটু বেকারত্বের দিকে যাচ্ছে। তো এই বেকার যুবকদেরকেও আমরা মনে করি যে তাদের যদি আমরা সুরক্ষা দিতে পারি, তাহলে তারাও আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত একটা নতুন দিগন্ত তৈরি করবে। এরাই কিন্তু সংস্কৃতি লালন করে। তো বেকার সমস্যা সমাধানের জন্য আমাদের কি করা দরকার, সংক্ষেপে যদি বলেন? শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে একটু ঢেলে সাজাতে হবে, আমাদের কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করতে হবে, যে কারিগরি শিক্ষা, যাতে আমাদের এই যে গ্র্যাজুয়েটরা, যে যুব সমাজরা যে শিক্ষা গ্রহণ করে কাজে সম্পৃক্ত হতে পারে এবং তাদেরকে ফ্রিল্যান্সিংয়ের দিকে আগাতে হবে, তাতে করে বেকার সমস্যা কমে যাবে। আর আমাদের রাষ্ট্রীয়ভাবে যে আমাদের যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন কর্মক্ষেত্রে যাতে কাজের সুযোগ বৃদ্ধি করতে হবে, যাতে বেকার যুবকরা এখানে সুযোগ পায়। যে বিষয়গুলো আজকে বললেন সেটি আমাদের
দর্শক শ্রোতাদেরও কাজে লাগবে এবং রাষ্ট্রীয় যে পলিসি তার সঙ্গে যদি আমরা এগুলো যুক্ত করতে পারি তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান হবে। আপনি অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন প্রত্যাশা করছি। আপনার ভালো থাকবেন। এটিএন বাংলা দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। আজকে আবৃত্তি শিল্পী হিসেবে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী অমিত আহসান। কেমন আছেন অমিত? আপনি? ভালো আছি। ভালো আছেন। আমরা জানি যে আমাদের প্রকৃতিতে এখন শরৎ। শরৎ ঢাকায় বসে শরৎ দেখা যায় না, কিন্তু একটু গ্রাম অঞ্চলে গেলে আমরা শরতের রূপটা দেখতে পারি। কিন্তু আমাদের কবিতা সাহিত্যে শরৎ কিন্তু প্রবলভাবে আছে। তো আজকে কোন কবিতাটা? কাশবনের কথা আসলেই কিন্তু শরৎ চলে আসে আর কি আমাদের। আমি আজকে শরৎ কবিতাই পড়ছি, মাধব স্যার একটি কবিতা, খুব প্রকৃতির একটি বর্ণনা। কাশবনে শরৎ নেই, শরৎ আমার মনে, আমি তাকে প্রথম দেখি ভাদ্রেরও বর্ষণে। উছলে পড়ে জ্যোৎস্না জলে, নৃত্য করে চাঁদ, তারই জন্য আমার এই ব্যাকুল সেরেনাদ। উঠান ভরা শারদ শশী আমায় বলে আয়, ভালোবাসার পাঠ নিয়েছি শারদ পূর্ণিমায়। সেই শরতের গন্ধে আমি এমন দিশে হারা, দু চোখ ভরে ফোটে আমার হাজার রাতের তারা। এই শরতে তোমার চোখে শিউলি ফোটা ভোর, শারদ নিশির ডাকে আমি ছেড়েছি খড়তর। শরৎ তোমার মিষ্টি হাতের পরশ যদি পাই, সহস্র রাত জেগে থাকি আনন্দে গান গাই। শরৎ তোমায় কিনেছি যে চোখের জলের দামে, ভালোবাসার হলুদ চিঠি পাঠাই নীল খামে। কাশবনে শরৎ নেই, শরৎ আমার মনে, শরৎ তোমায় বেঁধে রাখি জন্মেরও বন্ধনে। বাহ, কি দুর্দান্ত কবিতা না? প্রকৃতির আসলে সেই চমৎকার একটি জন্মের বন্ধনে আমরা শরৎকে আসলে আমাদের জীবনে। অনেক ধন্যবাদ অমিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট কবি, লেখক, গবেষক, অপরাজয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপা? ভালো আছি। আমরা জানি যে এখন আমাদের সামনে এই শারদীয়া দুর্গা উৎসব, সনাতন ধর্মের মানুষের পূজাও আমাদের সহযোগিতা থাকে, তারাও আমাদের ঈদে তারা আসে, অনেকে দাওয়াত খেতে আসে, আমরাও খাই। তো এই এবারের দুর্গা উৎসবে মানে আপনার কি মনে হচ্ছে যে কতটা সুন্দর হবে বলে আপনি মনে করেন? তো আপনি যে বিষয়টা তুলেছেন না, ইট ইজ এ ওয়ান্ডারফুল, আমি বলবো আমার চাইল্ডহুডের একটা এক্সাম্পল আমি বলি যে আমরা যে এলাকায় বড় হয়েছি সেখানে প্রায় 8টা পরিবার ছিল। 8টা পরিবারের মধ্যে 3টা পরিবার ছিল হিন্দু পরিবার, আর আমাদের প্রাচীরের চারিদিকেই ছিল হিন্দু পরিবার। সেজন্য ওদেরকে মাসি, পিসি, নানা, দাদু এইভাবে আমরা ডাকতাম। তো প্রত্যেকটা যে 12 মাসে 13 পার্বণ যে আছে, যে পার্বণগুলো তারা করতো, সে পর্বে আসলে প্রত্যেকটা পর্বে আমরা ওখানে যেতাম, মজা করতাম, ওদের সাথে আরতি করতাম, ডান্স করতাম, গান করতাম। তাদের একটা স্পেশাল ঢোল বাজার তাল আছে, ওই তালটা কিন্তু সবাই করে না, যখনই যেখানে করে তখন আমার এই ছোটোবেলার কথাটা মনে হয়। এবং ওই ঢোল বাজাটা যখনই শুরু হতো আমাদেরকে কেউ আর আটকায় রাখতে পারতো না, আমরা সবাই মন্দিরে ছুটতাম। আর মন্দিরটা ছিল বিউটিফুল, অনেক উঁচু। আমরা যখন ছোটো আমাদের মাথা ছুঁয়ে যেত, মানে সিঁড়িগুলো দিয়ে উঠতে হতো, আমরা উপরে ধরতে পারতাম না। তো আমরা যেটা বুদ্ধি করতাম, কাঠ দিয়ে বা ইট দিয়ে রাখতাম, যখন আরতি হবে বা ডান্স করবে ওটার উপর দাঁড়ায় আমরা যেন উঠে দেখতে পারি। তো এগুলো খুব মজার মজার স্মৃতি আছে। এবং সেটার পাশে আমি যেটা বলবো যে এই শৈশব যে আমাকে একটা মানে ভীষণ রকম আমি বলবো যে অভূতপূর্ব একটা অভিজ্ঞতা আমাকে দিল। আমার শৈশবের যে গ্রুমিং, যে আমার যে হিন্দু ভাই বোনেরা আছে বা প্রতিবেশী আছে, মানে ইভেন আপনাকে বলি যে আমার ছেলের বিয়েতে আমি স্পেশাল অনুষ্ঠান করি তাদের জন্য, যাতে করে সমস্ত হিন্দু পরিবারগুলো আমাদের সাথে আসতে পারে। এবং এখানে 5 থেকে 6 জন সম্ভবত বিধবা ছিলেন, ওনারা কিচ্ছু টাচ করেননি, কোনো কিছু খাননি, কিন্তু ওনারা সবাই আসছেন। তো আমরা কিন্তু এই রকম মর্যাদা দিয়ে, এইরকম ভালোবাসা দিয়ে, এইরকম একটা সম্প্রীতির সম্পর্ক ধরে রেখে
আজ পর্যন্ত এই সম্পর্কটা ধরে রেখে আমরা বড় হয়েছি। সেই জায়গায় পুরো বাংলাদেশের চিত্র একই রকম আমার কাছে লাগে, যে আমরা যারা বাংলাদেশে বসবাস করি, সে হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবার ভিতরে যে সম্প্রীতির সম্পর্কটা, এই সম্পর্কটাই আমাদের উৎসব মুখর করে তোলে প্রত্যেকটা উৎসবে। সেই উৎসবটা জারি হোক, কিন্তু তখন সারা বাংলাদেশে আসলে উৎসব মুখর হয়। এটার ভিতর দিয়ে আমরা যেটা শিখব সেটা হলো যে অন্যকে সম্মান দেওয়া এবং সহনশীলতা তৈরি করা, যেটাকে বলা হয় টলারেন্স অ্যান্ড টলারেন্স। এটা বাদে কোনোভাবেই আমরা আগাতে পারবো না। এই বর্তমান বাংলাদেশের যে লিকুইড ফর্মে আমরা আছি, প্রতিদিন অনেক ধরনের সম্পর্কের কথা, অনেক ধরনের গুজবের কথা আসছে। এগুলো কিন্তু বলা হচ্ছে যে আপনারা গুজবে কান দেবেন না, কিন্তু আপনি যদি চৌকস হন, আপনি যদি চালাক মানুষ হন, অথবা আপনি যদি জ্ঞানী মানুষ হয়, আপনি সব কথাই শুনবেন। শুনে আপনি আপনার 2-2 5 না 2-2 4 সেই ক্যালকুলেশনটা আপনার জন্য। আমি মনে করি এটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা এবং মাটির জন্য একটা খুবই পজিটিভ ইমেজ, যে আমরা কিন্তু প্রত্যেকটা ধর্মের প্রতি সেই সম্মান, সেই ভালোবাসা এবং সেই সহনশীলতাটা রাখি। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা জানতে চাই যে আমাদের জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র এবং সেখানে নারী এবং শিশুর জন্য যে সংস্কার প্রস্তাব করা হয়েছে, সেটি কতটা বাস্তবায়নযোগ্য এবং বাস্তবায়িত হবে বলে আপনি মনে করেন? আমার ন্যারেটিভসটা আসলে খুব ইতিবাচক নয়। তার কারণ হলো 2 ধরনের কথা বলবো আমি। একটা হলো যে নারীদের নিয়ে একটা কমিশন হলো, কমিশনের যে সুপারিশগুলো ছিল, সুপারিশগুলো সমস্ত সুপারিশ 444টা বোধহয় সুপারিশ ছিল। তার ভিতর যে সামারিটা ছিল 19 পাতার সামারি, সেই সামারিটা আমি পড়ে গেলাম। কিন্তু সেখান থেকে আসলে কোন কোন জিনিসগুলো হাইলাইটস হলো, ওরকম করে পুরো জাতিকে কিন্তু এটা জানানোর একটা প্রক্রিয়া আছে। ওখানে কথা বললেই বলা হয় যে আপনারা ওয়েব পেজে যান না কেন, ওয়েব পেজে যেয়ে আপনারা পড়েন, দেখেন। কিন্তু একটা কৃষক বা কৃষানীর ওয়েব পেজে যেয়ে দেখার সময় নাই। এবং একজন এলাকার আমাদের যারা মনে করেন সিটি কর্পোরেশনের মেয়র আছেন, অথবা এখন তো ওনারা নাই, অনেকে মেম্বার আছেন, ওই এলাকায় ওনাদের দায়িত্ব ওই এলাকার মানুষকে জানানোর। বাট আমাদের কিন্তু এই সম্পর্কের কি বলবো, বন্ধনটা তৈরি হয়নি যে আমরা সবাইকে জানাবো। তো এইরকম একটা সমাজ ব্যবস্থার ভিতর দিয়ে আমি ইউথ, তরুণ সমাজ এবং শিশুদের প্রোটেক্টিভ একটা মেজাজ তৈরি করার জন্য, একটা নারী বান্ধব, শিশু বান্ধব, তরুণ বান্ধব বাংলাদেশ তৈরি করার জন্য আসলে কতটুকু আশাবাদী হতে পারি। কিন্তু তারপরেও আমি আশাবাদী হই এবং আমি মনে করি যে আমাদের সিদ্ধান্ত গ্রহণে যারা আছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাতে মনোযোগী হবেন, বোঝার চেষ্টা করবেন। এখানে বিনিয়োগ করতে হবে, বাজেট দিতে হবে এবং দক্ষ মানব সম্পদ দিলেই আমরা এই কমিটমেন্টের জায়গায়, অঙ্গীকারের জায়গাটাতে আমরা হাত দিতে পারবো। বাহ, অসাধারণ। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং এটিএনের দর্শকদের অনেক ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের একজন বিশিষ্ট কবি ইলোরা সোমা। আপনাকে যদি আমি সরাসরি জিজ্ঞেস করি, কবিতা লেখেন কেন? ছোটবেলা থেকে আমি লেখালেখি করি, বিশেষ করে বাণী টাইপের লেখা আমি লিখতাম বেশি, আর শিশু তো ছড়া লিখতাম। আমি তখন বুঝতামও না যে এইগুলো ছড়া, আসলে মানে ছড়া কাকে বলে। আচ্ছা, ওই মনের মধ্যে একটা ভাব কিংবা একটা চিন্তার উদয় হলে তখন আপনি ছন্দে সেটা লিখতেন? ইয়েস, আমার একটা ইয়া ছিল, আমি স্কুল পর্যায়ে স্পোর্টসম্যান ছিলাম। সেইখান থেকে যতগুলো অনুষ্ঠান হয়তো, রচনা প্রতিযোগিতা, লেখা প্রতিযোগিতা, যদিও আমার লেখা ভালো না, কিন্তু আমি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে আমি অংশগ্রহণ করতাম। এইগুলো আমার জন্য ভীষণ অনুপ্রেরণামূলক ছিল আমার বাবার জন্য। আমার বাবা, সে আমাকে প্রত্যেকটা জায়গায় নিয়ে যেত এবং অনুপ্রেরণা যোগাতো। আর আমার আইডল আমার বাবা। আপনার বাবা কি কবিতা লিখতেন? আসলে আমার বাবা কবিতা লিখতেন না, আমার দাদা লিখতেন। আমার দাদা গান বাদক ছিলেন। উনি মানে আছে না, গ্রাম পর্যায়ে একটা বিষয় থাকে যে ওই এলাকার প্রধান, তো উনি বিভিন্ন অনুষ্ঠান করতো যেগুলোতে উনি নিজেই বাউল, বইটাকে কি বলে, একতারা বাজাতো এবং সে নিজেই গান বাজতো, নিজেই গান সুর করতো, সব নিজেই করতো। তো আপনার সেই পারিবারিক ঐতিহ্য আছে। আপনি কি গান করেন? আমিও গান করি। আপনি গান লেখেন কিনা? হ্যাঁ, আমি গান লিখি। আপনার গান কয়টা গানে সুর হয়েছে?
আমি আমার 2টা গানের সুর করেছি, আমি নিজেই করেছি, একটা আধ্যাত্মিক গান আর একটা ফোক গান। আচ্ছা, আপনার একটা কবিতা শুনি। ইচ্ছে তোমার ইলোরা সোমা, রাত্রি নামলে তারা হব, সন্ধ্যা প্রদীপ বেলায় অন্তরালে আকাশ হব, তুমি যদি সঙ্গী হও। ঋতুর মতোই বদলে যাব, শুধু তুমি চাও যদি। প্রচণ্ড শীতের অগ্নি হব, গ্রীষ্মে হব সাগর। তোমার আমার ভালোবাসার কথা কইবে সকল হাসি মুখে। হেমন্ত সেই শিশির হব, তোমাতে মম আবেগে। চোখ চাইলে কাজল হব, তুমি চাইলে হব ঘুম। শরৎ চাইলে কাশফুল হব, আকাশ চাইলে হব মেঘ। বাহ, খুব ভালো। আকাশ চাইলে যে মেঘ হবেন, কবিরা তো অনেক কিছু হতে পারে কল্পনায়, বাস্তবে কতটা সে জীবনকে পাওয়া যায় সেটাই হলো আমাদের প্রশ্ন আর কি। কবির কাছে প্রশ্ন করে কোনো লাভ নেই। আপনি ভালো থাকবেন, আপনার আরও অনেক ভালো কবিতা আপনি লিখবেন আমাদের জন্যে, আমাদের ভাষার জন্যে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব ব্যক্তিত্ব পর্বে। আজকে এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট সমাজসেবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজনীতিক জনাব সেলিম রেজা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন? ভালো আছি। সেলিম ভাই, আমি জানি যে আপনি দীর্ঘ সময় নিউ ইয়র্কে থাকেন এবং বাংলাদেশে আসেন। দেশ এবং বিদেশ দুটো মিলিয়ে আপনি জনগণের সঙ্গে একটা সম্পৃক্ততা তৈরি করেছেন। এই যে আমাদের এখন শরৎকাল, জি, তো আপনি কি নিউ ইয়র্কের জীবন, ওদের তো কোনো শরৎকাল নেই না? আছে না, ওখানে 4 সিজন, 4টাই আর কি। তো আপনার মজার ব্যাপার হলো ওখানে যে শারদীয় দুর্গা উৎসব, এটা খুব আমাদের কমিউনিটিতে, বিশেষ করে আমি দীর্ঘ 22 বছর ওখানে। তো যাওয়ার পরে আমি প্রথম যখন আমেরিকায় যাই, নিউ ইয়র্কে বসবাস করা শুরু করি, তখন এত আমি আয়োজন করে আমি শারদীয় দুর্গা উৎসব বা যে কোনো আমাদের ফেস্টিভ্যাল, বাঙালি কালচার যে ধর্মেরই হোক, মুসলিম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, খ্রিস্টানরা তো দেশ তো এমনি বড়দিন, এটা তো বড় ওদের ধর্মীয় উৎসব বিশাল। এরা তো বিশেষ করে ইউরোপ আমেরিকায় তো এরা পাশ্চাত্য দেশ, এগুলোই তো ওরা ওদের ধর্মের লোকজনই বেশি এবং ওরা করে বড় করে। কিন্তু দুর্গা উৎসব এবং আমাদের যে ঈদ, কোরবানি, এগুলি সবসময় ঝাঁকঝমকপূর্ণভাবে আমাদের বাংলাদেশিরা যারা আছে, বিশেষ করে আমরা খুব সুন্দরভাবে করে এবং আমরা বিভিন্নভাবে আমরা সেখানে সাহায্য সহযোগিতা করছি সেই মন্দিরগুলিতে। সেটাই তো আমরা চাই, মন্দিরগুলিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে। জি, আমরা রাজাপুর, কাঠালিয়ায়, বিশেষ করে 2টা কনস্টিটিউন্সি, 2টা আমাদের থানা এবং 2টি থানায় আমরা সাহায্য সহযোগিতা করেছি। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা গত দুর্গা উৎসবে, আমরা দুর্গাপূজার সময় আমরা এটা দিয়েছি। এবং এবারও আমরা যাদের আমার হিন্দু ভাইরা আমাদের 2 থানায় যারা আছে, তাদের সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করবো এবং তাদের পাশে দাঁড়াবো। এক কথায় বলবেন, আপনার স্বপ্ন কি? এই দেশেই আমার বাড়ি, এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার থাকবো এবং এই দেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ নতুন করে, বিশেষ করে আমি দলীয়ভাবেই একটু বলবো, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি 31 দফা দিয়েছেন বাংলাদেশ নতুন করে বিনির্মাণের জন্য। এই 31 দফা বিনির্মাণের জন্য তার সহযোদ্ধা হয়ে কাজ করতে চাই বাংলাদেশ। অনেক ধন্যবাদ। আপনার কথা থেকে আমার জীবনান্দার শেষে কথাটি মনে পড়লো যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অনেক ধন্যবাদ আপনাকে সেলিম রেজা ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন বাংলার সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ এবং বিশেষ করে এবং এটিএন বাংলাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ব্যক্তিত্ব পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা এসে দাঁড়িয়েছি। আমরা শুরু করেছিলাম সেই শরতের কথা দিয়ে, শরতের সাদা মেঘ, কাশবনের সেই শুভ্র রং সব কিছু আমাদের হৃদয়কে সাদা করে তোলে। আমরা এই সমাজে সাদা মানুষ দেখতে চাই, যে মানুষগুলো মানুষের উপকার করবে, দেশের মঙ্গল করবে, গণতন্ত্রের সাথে থাকবে এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা লড়াই করতে পারবো। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা চাই, যে বাংলাদেশের সব মানুষ সমান হবে, সুন্দর হবে, সবাই তার অধিকার ফিরে পাবে। সুধীর স্বজন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।